হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউবিপি যে নতুন বইটা আছে সেই বইটার আমরা 12 নম্বর সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 11 নম্বর সেটের পর থেকে এই সেটটা তোমরা সেট নম্বর 1 থেকে পেয়ে যাবে, কিন্তু আমি এটাকে 12 নম্বর সেট রেখেছি কারণ 11টা ক্লাস ওইদিকে হয়েছে। এটা এখান থেকে তোমরা 25টা করে কোশ্চেন পাবে, যে 25টা অঙ্ক 25টা জিআই। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন 2 মাইনাস মানে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3 আর 2 টু দি পাওয়ার -4 এটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? যখন পাওয়ারে মাইনাস থাকে, যখন আমরা এর আগের ক্লাসটা করেছিলাম কর্মক্ষেত্র কিংবা কর্মসংস্থানে, সেই ক্লাসটাতে আমরা দেখেছি যখন মাইনাস থাকে তখন কি হয়, মাইনাস থাকলে সেটা আমাদের উল্টে যায়। কীরকম, যে 2 আছে সেটা হয়ে যাবে আমাদের 1/2। এবার মাইনাস পাওয়ারে -1 আছে, তাহলে এখানে আমরা পাওয়ারে -1 লিখব। তারপরে যোগ চিহ্ন আছে, 2 টু দি পাওয়ার -2 আছে, একই রকমভাবে 1/2, এবার পাওয়ারে সেটাকে আমরা 2 লিখব। তারপর এই 2 টু দি পাওয়ার এটাও 1/2, এবার মাইনাস পাওয়ারে -3 আছে, তাহলে এখানে মানে 3, এদিকে 1/2 আর এদিকে হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, 1-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার, তো এটা 1/2ই হবে, যোগ চিহ্ন। এবার 1-এর স্কোয়ার 1 আর 2-এর স্কোয়ার কত হয় 4, তারপর 1-এর স্কোয়ার 1 আর 1-এর কিউব 1 আর 2-এর কিউব হয় 8, যোগ চিহ্ন। 1-এর 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর 2কে 4 বার গুণ করলে কত হয় 16। এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এখানে যখন নিচে স্লোপ লাস্ট দেখো ভাগশেষ আমাদের লসাগু আমাদের বের করতে হয়, তাহলে লসাগু যখন আমাদের 16 তখন এই যে কোন অপশানে 16 আছে, দেখো এখানে আমাদের লসাগু 16 আছে, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এখানে এটাকে সলভ করো, কি করে দেখো, হচ্ছে যে 8 দুগুণে 16 প্লাস হচ্ছে কি 4 4-এ 16 প্লাস 8 দুগুণে 16 প্লাস হচ্ছে 16কে 16, আর এদিকে তাহলে এটা সমান কত হচ্ছে, ওপরে 15, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 16, 15/16। এটা বলছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে এখানে 15/16, এটা যদি আমরা এই সংখ্যা দেখো, এটা বিভাজ্য মানে কি, তলায় আমরা লিখব, তলায় তো এই তলারটা উল্টে যাবে, তাহলে ওপরে হবে কত 16, তলায় হবে 1। ঠিক আছে, দেখো এই 16 কাটা যাবে, 15 ওপরে থাকবে, তাহলে এখানে 1/16 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সরল করো 5 এখানে আছে, প্রথমে আমাদের কি করব, এইটার সাথে আমরা সলভ করব, কি গুণ করব। এবার এখানে মাইনাস আছে তাই মাইনাস করব 2টা, তাহলে 3-একে 3, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1/3 হচ্ছে। তাহলে এখানে পাশে কি আছে, 3 প্লাস 3/3 এদিকে কত হচ্ছে, তাহলে 1/3টা উল্টে আবার কি হবে, ওপরে চলে যাবে, অর্থাৎ 3 3-এ 9, তাহলে 9 আর 3 যোগ করলে কত হবে 12। ঠিক আছে, এখানে তলার 1-এর তো কোনো দাম নেই, তাহলে এখানে 3 3-এ 9 আর 3 যোগ করলে কত হবে 12। তাহলে এটাকে সলভ করে আমরা কত পেলাম, 12 পেলাম, আর উপরে 5 আছে, তাহলে উপরে 5, তলায় হচ্ছে কত, উপরে 5, তলায় হচ্ছে 12, তাহলে 5/12 অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি লোক টাকায় 20টি এবং 30টি দামে সমান সংখ্যা কমলালেবু ক্রয় করে সেগুলিকে একসাথে টাকায় 25টি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একটি লোক টাকায় 20টি, মানে 20টি দ্রব্যের দাম হচ্ছে কত টাকায়, মানে 1 টাকা, তাহলে একটা দ্রব্যের দাম কত হবে, তাহলে একটা দ্রব্যের দাম হবে 1/20 টাকা। একই রকমভাবে 30টি দ্রব্যের দাম হচ্ছে 1 টাকা, তাহলে একটার দাম কত হবে, তাহলে একটা দ্রব্যের দাম হবে 1/30 টাকা। ঠিক আছে, তাহলে এই দিকে 1 প্রকার, তারপর এই দিকে 1 প্রকার, টোটাল 2 প্রকার। ঠিক আছে, 1 আর 1 যোগ করলে কত হবে, টোটাল 2 প্রকার। যে দ্রব্যের দাম সেটা কত হচ্ছে, তাহলে 1 আর 1 যেমন যোগ করলাম সেরকম 1/20 প্লাস হচ্ছে কত 1/30 আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 2 প্রকার, 2টি দ্রব্যের দাম কত হচ্ছে, এদিকে হচ্ছে 60 হয়ে যাবে লসাগু, তাহলে 3 দুগুণে 6 আর 3 কুড়ি 60, অর্থাৎ 5/60, 5 দিয়ে কাটো 1/12। তাহলে একটা দ্রব্যের দাম কত হবে, তাহলে একটা দ্রব্যের দাম সবসময় তলায় গুণ হয়, তাহলে 1/12 দুগুণে 24, এখানে 2 যেহেতু আছে, 1-এর মান বের করতে গেলে কি করতে হয়, এইটা আমাদের ভাগ করে দিতে হয়, তাহলে এখানে নিচে দেখো এই 12 আছে, তাহলে 12-র সাথে 2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 24। এটা কি, এই টাকা এটা করেছে কিনেছে, অর্থাৎ ক্রয় মূল্য।
বিক্রি করেছে কি 25টির দাম 1 টাকায়, তাহলে এখানে কি 25টার দাম হচ্ছে কত 1 টাকায় বিক্রি করেছে, তাহলে একটার দাম কত হবে, তাহলে একটার দাম হবে 1/25 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য এসপি। তাহলে সিপি হচ্ছে 1/24, এখানে ভালো করে লিখছি যে এদিকে হচ্ছে সিপি আর একটা হচ্ছে এসপি। সিপি হচ্ছে কত, সিপি হচ্ছে 1/24 আর এসপি কত হচ্ছে 1/25, কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এদিকে 25-এর সাথে 1 গুণ করলে 25 আর এদিকে 24-এর সাথে 1 গুণ করলে 24। 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করছে, 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করছে, মানে কত টাকা ক্ষতি, এখানে আমরা 1 টাকা ক্ষতি পেলাম। পার্সেন্টেজ ক্ষতি বের করতে হবে, পার্সেন্টেজ লস, তাহলে লস বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 25 ইন্টু কত ইন্টু হচ্ছে 100, তাহলে 4 25 সঙ্গে 100 অর্থাৎ 4% লস, ঠিক আছে, 4% ক্ষতি। 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে 4টি লেবু বিক্রি করা হলে শতকরা লাভের পরিমাণ কত। তাহলে এটা এরকম অঙ্কটা থাকে যে 5টি লেবুর ক্রয় মূল্য সমান 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান, 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান, এরকম তোমরা অঙ্ক পাও। ওই অঙ্ক একই, যে 5টি দ্রব্যের ক্রয় মূল্য সিপি সমান কি 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ সিপি বাই এসপি এখানে বের করতে পারবে। সিপি বাই এসপি কত, ওপরে 4 তলায় 5, দেখো 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছো, তাহলে লাভ কত, লাভ হচ্ছে 1 টাকা লাভ। কত টাকার মধ্যে, ক্রয় মূল্য তলায় লিখতে হয়, পার্সেন্টেজ বের করো, অর্থাৎ 1/4 মানে কত 25% লাভ, 25% লাভ, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। একটি দ্রব্য 425 টাকায় বিক্রি করে যা লাভ হয় 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ কি হয়, ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য ধরলাম হচ্ছে এক্স টাকা, তাহলে এখানে লাভ সমান কি, লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান আমরা কি জানি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে লাভ সমান কি, প্রথমে লাভ বলা আছে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভ হতে গেলে বিক্রয় মূল্যটাকে বড় হতে হবে, তাহলে 425 মাইনাস কি 425 মাইনাস হচ্ছে এক্স, ঠিক আছে, এটা হচ্ছে লাভ। আবার 355 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়, তাহলে ক্ষতি হতে গেলে কি করতে হবে, ক্রয় মূল্যটাকে বড় হতে হবে, তাহলে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বিক্রয় মূল্য, তাহলে এইটা লাভ আর এটা ক্ষতি, তাহলে এটাকে আমরা ইকুয়াল করব, এক্সগুলোকে একদিকে করো, তাহলে একটা এক্স মাইনাস এক্সটা সমানের দিকে গেলে কি হবে, প্লাস এক্স হবে, সমান কত, তাহলে এই মাইনাসটাকে এইদিকে নিয়ে এসেছো, তাহলে এইটাকে এইদিকে নিয়ে আসতে হবে, তাহলে এদিকে হচ্ছে 425 মাইনাস 355, এদিকে সমানের দিকে গেলে প্লাস 355, এদিকে হচ্ছে 2x, এটা ইকুয়াল টু কত 400 500 900, আর এদিকে হচ্ছে কত 770 80 980, তাহলে 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8 9 দুগুণে 18 490 টাকা। তাহলে এক্স দ্রব্যটির ক্রয় মূল্য আমরা এক্স টাকা ধরেছিলাম, আর এক্সের ভ্যালু কত পেলাম 490 টাকা। 4 3 700, ও সরি এখানে 780 হবে, আমি যোগটা ভুল করে দিয়েছি, 400 300 700, আর এদিকে হচ্ছে কত 80 780, তাহলে 3 দুগুণে 6 3 দুগুণে 6 3 9 দুগুণে 18 390 টাকা। কোন অপশান আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো গ্রামে এক্স বিজয়ী হয়েছে 3:2 ভোটে, গ্রামের মোট ভোটার যদি 600 হয় এবং 100 জন যদি ভোট না দেয়, তবে এক্স কতটা ভোট পেয়েছে। এক্স মানে কে, সে হচ্ছে উইনার প্রার্থী, ঠিক আছে, বিজয়ী প্রার্থী। তাহলে টোটাল ভোটার হচ্ছে কত, টোটাল ভোটার হচ্ছে 600 জন, তার মধ্যে 100 জন ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত, তাহলে টোটাল ভোটের মধ্যে 100 মাইনাস করো, তাহলে এখানে হচ্ছে 500 জন হচ্ছে ভোটার ভোট দিয়েছে, যেটাকে এই 500 যে ভোটার ভোট দিয়েছে এটাকে কি বলা হয়, বৈধ ভোট বলা হয়। এই 500 ভোট কোন অনুপাতে ভাগ হয়েছে, 3:2 অনুপাতে ভাগ হয়েছে।
এটার অর্থ হচ্ছে যে জিতেছে সে 3 ইউনিট ভোট পেয়েছে, যে হেরেছে সে হচ্ছে 2 ইউনিট ভোট পেয়েছে। ঠিক আছে, টোটাল কত ইউনিট ভোট পড়েছে? এখানে 5 ইউনিট ভোট পড়েছে, কিন্তু এখানে বলা আছে 500টা ভোট পড়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 500। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 100। 1 ইউনিটের ভ্যালু 100 হলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এদিকে 300 আর এদিকে হচ্ছে 200। এবার কি বলা আছে, এক্স হচ্ছে কি বিজয়ী প্রার্থী, মানে যে জিতেছে। তাহলে যে জিতেছে সে বেশিটা পাবে, অর্থাৎ এক্সের ভ্যালু এটা হয়ে যাবে। আর যে লুজার সে হচ্ছে 200টা পেয়েছে ভোট। ঠিক আছে, যে জিতেছে সে 300টা, যে হেরেছে সে 200টা। তাহলে এক্স হচ্ছে বিজয়ী প্রার্থী, তার এক্সের ভ্যালু হচ্ছে কত হবে? 300 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 990। যদি একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 5% কমে যায় এবং অপর একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 14% বেড়ে যায়, তবে উভয় বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কী হয়? সমান হয়। প্রতি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? তাহলে প্রতি বিদ্যালয়ে, অর্থাৎ একটা বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ধরলাম এক্সের প্রথমে 5% কমে গেল, মানে 95/100 হলো। আর একটা বিদ্যালয়, দুটি বিদ্যালয় বলা আছে, তো একটা বিদ্যালয়ে যদি জন ছাত্র হয় তাহলে আর একটা বিদ্যালয়ে ছাত্র কত হবে? একটা বিদ্যালয়ে যদি জন ছাত্র হয় তাহলে আর একটা বিদ্যালয়ে ছাত্র হবে 990 মাইনাস হবে এক্স এতজন। তাহলে এখানে 990 মাইনাস এক্স, এটা কি বলা আছে? অপর বিদ্যালয়ে 14% বেড়ে যায়, তাহলে 114 তলায় হচ্ছে কত? তলায় হচ্ছে 100। এটা কি বলা আছে? বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কি হয়? সমান হয়। তাহলে এটাকে আমরা সমান করব। সমানের সামনাসামনি তো কাটা যাবে, তাহলে 19 দিয়ে কাটো, 5 19 সঙ্গে 95, 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটো কত হবে? তাহলে 70 7 9 63, 60 6 9 54, 6 দিয়ে যাবে, তাহলে 19 দিয়ে কেটে এটা 6 হবে। তাহলে এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে 5x সমান 6-এর সাথে 990টাকে আমরা গুণ করব। ঠিক আছে, এটাকে আমরা পুরোপুরি এখন গুণ করে রাখবো না, কারণ কাটাকুটি করতে হবে। মাইনাস এদিকে হচ্ছে কত? 6-এর সাথে x গুণ করলে হবে 6x। তাহলে এদিকে মাইনাস 6xটা সমানের দিকে গেলে প্লাস 6x হয়ে যাবে। তাহলে 5x তো ছিল, আর মাইনাস 6xটা প্লাসের এদিকে প্লাস 6x হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে কত? 11x। এটা ইকুয়াল টু কত? 990 গণিত হচ্ছে কত? 6। 11 দিয়ে কাটো, 9 11 99, অর্থাৎ 90 6 9 54, অর্থাৎ 540। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা x ধরেছিলাম, তাহলে একটার মান কত? একটার মান হচ্ছে কত? 540। তাহলে অপর ছাত্র কত হবে? তাহলে 540 দেখো কোন অপশানে আছে, এখানে 560, এটা হবে না, এটা হবে না, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর আরেকটা অপর স্কুলের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত হবে? তাহলে 990 মাইনাস এক্স, আর এক্সের ভ্যালু কত? 540, সেটাকে মাইনাস করলে কত হবে? 450 হবে। ঠিক আছে, একটা 540 আর একটা হচ্ছে 450। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার 25 সেমি এবং প্রস্থ 10 মিটার 2 সেমি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান কি জানি আমরা? ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গণিত হচ্ছে প্রস্থ, এটা আমরা জানি। এবার একটা ইউনিটে কনভার্ট করতে হবে। যেমন মিটার আছে, মিটারটাকে তুমি সেন্টিমিটার করতে পারো বা সেন্টিমিটারটাকে মিটার করতে পারো। তো আমরা মিটারটাকে সেন্টিমিটার করব। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 15-র সাথে 100 গুণ করলে কত হবে? 1500। তাহলে এখানে দৈর্ঘ্যটা কত হচ্ছে? দৈর্ঘ্যটা হচ্ছে 1500। এটা কি হচ্ছে? 1500 সেমি, আর এদিকে তো 25 সেমি আছে, তাহলে এটাকে যোগ করলে কত হবে? 1525 সেমি। ঠিক আছে, 1525 সেমি। প্রস্থটা কত হবে? প্রস্থটা হবে, এখানে 10 মিটার আছে, তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10-এর সাথে 100 গুণ করলে কত হবে? 1000 হবে। ঠিক আছে, 1000, আর এদিকে হচ্ছে কত? 2 সেমি। তাহলে 1000 আর 2 আমাদের যোগ করতে হবে, তাহলে হচ্ছে 1002। এবার এটাকে গুণ করে দাও, তাহলে এরিয়া পেয়ে যাবে। আমি এখন এবার এখানে আমাদের আবার বর্গ মিটারে চেয়েছে, মানে এইটা আমরা কি পাবো? বর্গ সেমিতে পাবো, কারণ এই দুটো সেমিতে কনভার্ট করলাম। তো এখানে গুণ করে যে অ্যান্সারটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো গুণ করলে আলাদা আলাদা মান চলে আসবে। দেখো 1500 কত? 1525-এর সাথে গুণ করব কত? 1002। তাহলে এইদিকে হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3050।
গণিত 1 2 3 4 গণিত 1 2 3 4 গণিত এদিকে হচ্ছে কত 5 2 5 1 0 5 0 8 2 1 5। তাহলে এটাকে গুণ করে কত হচ্ছে 1 5 2 8 0 5 0 এটা হচ্ছে। এবার এটা যখন কোন অপশান আছে দেখো এখানে 1 4 2 1 5 8 এখানে 140 এইগুলো হবে না, দেখো 1 5 2 8 0 5। এবার এখানে মিটার আছে, বর্গমিটার আছে, বর্গমিটারটাকে কি করব আমরা, বর্গমিটারটাকে আমরা কি করব সেমিতে আনতে হবে, কারণ এখানে বর্গ সেমি আছে, বর্গ সেমিটাকে আমাদের মিটারে আনতে হবে। যেমন মিটারকে যখন সেন্টিমিটার করছিলাম তখন আমরা কি করছিলাম 100 দিয়ে গুণ করছিলাম, এবার সেমিকে যখন মিটারে করব তখন 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এখানে এটাকেও আমরা 100 দিয়ে ভাগ করব, এটাকেও 100 দিয়ে ভাগ করব, টোটাল হচ্ছে আমরা 10,000 দিয়ে কিন্তু হ্যাঁ 100 দিয়ে ভাগ করলে কত হবে 100 না এইটাকে দেখো এই বর্গমিটার করলে 100 দিয়ে ভাগ করতে হবে, এটাকে বর্গমিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। টোটাল 100 × 100 কত হচ্ছে 10,000, তাহলে 10,000 দিয়ে আমাদের কিন্তু কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে নিচে 4টা শূন্য, তাহলে ওপরে 4 ঘর আগে দশমিক চলে যাবে, তাহলে 1 5 2 এদিকে কত, তারপরে হচ্ছে 8 0 5 0, তাহলে 1 5 2 8 0 5 0। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি গাড়ি স্বাভাবিক বেগের 2/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছতে স্বাভাবিক সময় অপেক্ষা 2.1/2 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে এই নির্দিষ্ট স্থান যেতে কত সময় লাগবে? নিচেরটা সবসময় আমাদের স্বাভাবিক বেগ হয়, রিলেটিভ স্পিড। সে যদি আগে 5 ইউনিট বেগে চলতো তাহলে এখন সে চলবে 2 ইউনিট বেগে। ঠিক আছে, আর এই নিচেরটা সবসময় কি হয় স্বাভাবিক বেগ অর্থাৎ রিলেটিভ স্পিড। তাহলে এটা হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে স্পিডের রেশিও। তাহলে এখানে আমরা টাইমের রেশিও বের করব, কারণ এখানে টাইম বেশি বলা আছে, বেশি বা কম বলা থাকলে কি করি আমরা সময়ের পার্থক্য। তাহলে এখানে 2:5 হচ্ছে, দেখো তাহলে এখানে আমরা দেখছি কত ইউনিট বেশি 3 ইউনিট বেশি, কিন্তু এখানে কত বলা আছে 2 × 4 5/2 ঘন্টা বেশি। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত 5/2, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 5 এই 3টা সবসময় তলায় ভাগ হয়ে যায়, তাহলে 3 × 6 5/6। এখানে নির্দিষ্ট স্বাভাবিক বেগে চললে কতক্ষণ সময় লাগবে, স্বাভাবিক বেগ হচ্ছে আমাদের এই দিকটা, আর স্বাভাবিক বেগের সময় চেয়েছে মানে এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক বেগের সময়। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 5/6 যদি হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5/6 গণিত কি হবে 2 হবে, 2 দিয়ে কাটো 3, তাহলে 3 একে 3 2 ভাগশেষ তলায় হচ্ছে কত 5, 1/2/3। ঠিক আছে, 1/2/3 অপশান এ। যদি 11.53 সমান 3.36 হয় তবে এটার মান কত হবে? আমরা দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এই যদি দশমিকটা না থাকতো 113 সাথে এখানে 452 আছে না, তাহলে দেখো 4 গুণ করলে কত হয় 452 হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে আমরা একটু ভাঙবো, কীরকম করে ভাঙবো দেখো। তাহলে এইদিকে আমাদের এই 11.3টাকে আমরা এখানে রাখবো, এখানে 11.3টাকে রাখবো, কারণ এটাকে কেন রাখবো, কারণ এটার মানটা যেহেতু দেওয়া আছে তাই এটাকে রাখবো। এটার সাথে কত গুণ করব, তাহলে এই 113 সাথে 4 গুণ করতে হচ্ছে, মানে আমরা একবার 2 গুণ করব আর এইদিকে একবার আমরা 2 গুণ করব। এবার দশমিকের খেলটা দেখো, এখানে দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে, এখানে 3 2 5টা সংখ্যা আছে, দশমিকের পর 5টা সংখ্যা আছে। তো এখানে দশমিকের পর একটা সংখ্যা তো পেয়ে গেছি, তাহলে দশমিকের পর আর কিন্তু 4টা সংখ্যা লাগবে। তাহলে এখানে দশমিকের পর দেখো 2টো সংখ্যা, এদিকে দশমিকের পর 2টো সংখ্যা, টোটাল কটা সংখ্যা হলো, টোটাল হচ্ছে 4টা সংখ্যা হলো। মানে এখানে দশমিকের পর 2টো, দশমিকের পর 2টো 4টা হলো, আর এখানে দশমিকের পর একটা 5টা, আর এখানেও দেখো দশমিকের পর 5টা হলো।
তাহলে 2.2 2.2 বাইরে বেরিয়ে এসে 1.2 হবে। ঠিক আছে, গণিত কত, রুট হচ্ছে 11.3। তাহলে 0.02 গণিত 11.3 ভ্যালু কত, 3.36 এটা বলা আছে। তাহলে 2-এর সাথে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 1-এ 7, আর এদিকে 3 দুগুণে 6। দশমিকের পরে এদিকে দুটো সংখ্যা, আর এদিকে দশমিকের পর দুটো সংখ্যা, টোটাল 4টা সংখ্যা। তাহলে এখানেও দশমিকের পর 4টা সংখ্যা হবে। তাহলে দশমিকের পর একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে এখানে 4টা সংখ্যা হয়ে যাবে। তাহলে দশমিকের পর 4টা সংখ্যা লাগাতে কী করলাম, দশমিকের পর একটা শূন্য আমরা অ্যাড করলাম। তাহলে দশমিকের পর 4টা সংখ্যা কোন অপশানে আছে, অপশান সিতে আছে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। সুপ্রিয় অজয়ের থেকে 7 বছরের ছোট, তাদের দুজনের বয়সের অনুপাত 7:9। সুপ্রিয়র বয়স কত, সুপ্রিয় অজয়ের থেকে ছোট, তাহলে এখানে 7:9। সুপ্রিয় অজয়ের থেকে ছোট, তাহলে এটা হবে সুপ্রিয় আর এটা হবে অজয়, কারণ অজয়ের থেকে ছোট বলা আছে। তাহলে এখানে আমরা দেখছি অজয়ের থেকে 2 ইউনিট ছোট, কিন্তু এখানে বলা আছে 7 বছর। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 7। তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান হচ্ছে 7/2। তাহলে এখানে বলা আছে সুপ্রিয়র বয়স কত, তাহলে সুপ্রিয়র বয়স এখানে হচ্ছে 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এদিকে হচ্ছে 7/2, তাহলে 7 ইউনিটের ভ্যালু বের করতে গেলে 7 গুণ করে দিতে হবে। তাহলে এদিকে কত হচ্ছে 7 7 49, 49/2। তাহলে এদিকে কত হচ্ছে 24 দুগুণে 48, 24.5, অপশান বি। একটি স্নান পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিট ভর্তি করা যায় এবং 5 মিনিটে অন্য পাইপ দ্বারা খালি করা হয়। যদি দুটি পাইপ একসাথে চালানো হয় তবে ওই পাত্র ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে ধরলাম এ নল দ্বারা 4 মিনিটে পূর্ণ করে, আর আরেকটা খালি করে বলে সেটাকে আমরা মাইনাস বলে লিখে রাখলাম, অর্থাৎ 5 মিনিটে। টোটাল এফিসিয়েন্সি কত, 4 5 20 ইউনিট। ট্যাঙ্কটার যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 20 ইউনিট। 4 আর 5-এর লসাগু, 20কে 4 দিয়ে ভাগ করলে হবে 5, আর এদিকে হবে কত, 4। দুটো নলকে যদি চালু করা হয়, যে 5 ইউনিট করে তো পূর্ণ করবে, আবার 4 ইউনিট করে কি করবে, খালি করবে, কারণ দ্বিতীয় নলটা খালি বলা আছে। তাহলে 5 ইউনিট করে পূর্ণ, আবার 4 ইউনিট করে খালি, মানে 1 ইউনিট করে বেশি করে কি করবে, পূর্ণ করবে। ঠিক আছে, দুটো নলকে চালু করলে মানে এ নল দ্বারা পূর্ণ হবে আর বি নল দ্বারা খালি হবে। তাহলে 1 ইউনিট করে বেশি করে খালি হবে। তাহলে 1 ইউনিট করে 20 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ 20 দিয়ে ভাগ করে দাও, সমান হচ্ছে 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, 20 মিনিট হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো গ্রামের জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায় যদি বর্তমান জনসংখ্যা 410 হয়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল। তাহলে ধরলাম 2 বছর আগে জনসংখ্যা ছিল x, এবার 5% হারে বৃদ্ধি পাচ্ছে মানে কত, 105, 105/100। 5% হারে বৃদ্ধি মানে 105/100। যদি 5% হারে হ্রাস বলতো তাহলে 95/100 করতাম। তাহলে 5% হারে বৃদ্ধি মানে 105/100 মানে কত, কাটাকুটি করলে হবে 21/20। এবার 2 বছর বলা আছে মানে আমরা কি করব, 2 বার গুণ করব। এবার এই যে 5 বছর হারে 5% বৃদ্ধি পাওয়ার পর যে জনসংখ্যাটা হয়, বর্তমান জনসংখ্যা, সেটা হচ্ছে 4410। তাহলে 21 আর 21কে গুণ করলে 441 হয়। এটা দিয়ে কেটে কত হবে, এদিকে একটা শূন্য বেশি আছে মানে 10 আছে। তাহলে x সমান কত হবে, x সমান 20 আর 20 গুণ করলে 400, 400-র সাথে 10 গুণ করলে কত হবে, 4000 হবে। তাহলে এখানে এই 2 বছর আগে যে জনসংখ্যা ছিল সেটা হচ্ছে 4000 ছিল। বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকুরিজীবী 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত টাকা হবে। তাহলে 1% হারে কর ধার্য করা হয়। ঠিক আছে, এবার সে 160 টাকা কর দিয়েছে, আর পার্সেন্টেজের ক্ষেত্রে সে 1% তাকে কর দিতে হয়, আর টাকার ক্ষেত্রে কত, সে 160 টাকা কর দিতে হয়। তাহলে বলতে পারি এই 1% সমানই হচ্ছে 160। তাহলে 100% সমান কত হবে, পার্সেন্টেজ সবসময় বলেছি 100 ধরবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ সবসময় 100 ধরবে। তাহলে এখানে হচ্ছে কত, 16000।
16,000। এই যে এই 16,000 টাকা, এই 16,000 টাকাটা কি কর দেওয়ার আগের টাকা, ঠিক আছে। এবার এই টাকাটা কি করলো, আবার তার মাসিক বেতন কত, তাহলে এখানে তার বছরে সে 16,000 টাকা কর দিয়েছে। এবার মাসিক বেতন মানে 8,000 টাকা তার কর ছাড় দেওয়া হয়। তাহলে এই 16,000 টাকাটাকে কি করব, এই 16,000 টাকাটার সাথে 8,000 টাকাটাকে যোগ করব, মানে কত হলো 24,000 টাকা। এটা হচ্ছে তার বছরের বেতন, যেহেতু এটা আমাদের বার্ষিক বলা আছে, বার্ষিক বেতনের 8,000 টাকার কর ছাড় দেওয়া হয়। তাহলে এখানে 24,000 টাকা, এটা হলো কি 24,000 টাকা হলো এটা তার বাৎসরিক বেতন। তাহলে মাসিক বেতন কত হবে, তাহলে 24,000কে এই 24,000কে 12 দিয়ে ভাগ করে দিলেই আমাদের মাসের বেতনটা পেয়ে যাব। 12 দুগুণে 24 অর্থাৎ 2,000 টাকা। তাহলে তার যে মাসের বেতন সেটা হচ্ছে 2,000 টাকা। কোশ্চেন 55, তাহলে এদিকে 7 দুগুণে 14 আর 1 যোগ করলে কত হবে 15/7, ঠিক আছে 15/7। 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7/2, সেটা উল্টে যাবে অর্থাৎ 2/7 হবে। মানে এটা এরকম হবে 15/7, তলায় হচ্ছে কত এই 7/2, তা এই তলারটা উল্টে আবার পাশে আমরা এই করব যোগ চিহ্ন। 3 তেরং 39, 39 আর 2 যোগ করলে কত হবে 41, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 3। আর এদিকে 3 15 45 আর 4 যোগ করলে কত হবে 49, 49/15, সেটা উল্টে কত হবে 15 হচ্ছে কত 49, ঠিক আছে যোগ চিহ্ন। ও সরি, এখানে বিয়োগ আছে, বিয়োগ। 7 8 56, 7 8 56 আর 6 যোগ করলে কত হবে 62, তলায় কত 7। 3 দুগুণে 6, 7/3, তাহলে উল্টে কি হবে 3/7, ক্লিয়ার। তাহলে এদিকে দেখো 7 7 49 হলো, ওপরে কত হচ্ছে 15 দুগুণে 30 হলো, যোগ চিহ্ন। এদিকে 3 5 দেখো কাটা যাবে 15, তাহলে এদিকে তলায় হবে দেখো 49, ওপরে কত হবে, তাহলে এদিকে 5 একে 5, 4 5 20 অর্থাৎ 205, মাইনাস এদিকে 7 7 49 আর এদিকে কত 3 দুগুণে 6, 3 6 18, 186। তাহলে 49 তিনটেতেই আছে, তাহলে 49 হয়ে যাবে কি লসাগু। 49 যদি লসাগু হয় তাহলে ওপরে কি পড়ে থাকবে 30 প্লাস 205 মাইনাস কত 186। তাহলে 30 আর 5 যোগ করলে 205 আর 30 যোগ করলে কত হবে 235, ঠিক আছে 235 মাইনাস কত 186 বাই কত, বাই হচ্ছে 49। তাহলে 14তে হচ্ছে 200 আর এদিকে 35 অর্থাৎ 40 49, তাহলে এটাকে মাইনাস করে ওপরে হচ্ছে 49, তলায় কত, তলাতেও 49, এটা দিয়ে কেটে কত হবে 1 পড়ে থাকবে, এটাই হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 1 কোন অপশন আছে, অপশন ডি। cos b প্লাস cos স্কোয়ার b সমান 1 হয়, তবে sin স্কোয়ার b মাইনাস sin টু দি পাওয়ার 4 b সমান কত। তাহলে এখানে cos b সমান এটাকে আমরা লিখতে পারি কি 1 প্লাস cos স্কোয়ারটা এদিকে গেলে মাইনাস cos স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে এটাকে লিখতে পারি। আর এখানে cos, ঠিক আছে। এবার এটা সমান কি, এটা সমান এই 1 মাইনাস cos স্কোয়ার b সমান হচ্ছে sin স্কোয়ার মানে sin b, ঠিক আছে sin স্কোয়ার b। এটার ফর্মুলায় হচ্ছে যে 1 মাইনাস cos স্কোয়ার b সমান হচ্ছে কি এই sin স্কোয়ার b। তাহলে এটার ভ্যালু আমরা এটা পেয়ে গেলাম, sin স্কোয়ার b এর মান কত সেটাকে আমরা cos b লিখতে পারি। তাহলে এখানে sin স্কোয়ারের ভ্যালু সেখানে আমরা লিখতে পারি কত, সেটাকে আমরা লিখতে পারি cos b মাইনাস sin টু দি পাওয়ার 4 মানে sin এটার স্কোয়ার b তার টু দি পাওয়ার স্কোয়ার, এটাকে লিখতে পারি। তাহলে এদিকে তো cos b মাইনাস কত, মাইনাস হচ্ছে sin স্কোয়ারের ভ্যালু কত cos b পেয়েছি আমরা। তাহলে এখানে cos
কস আর এই স্কোয়ারটাকে গুণ করলে কি হবে কস স্কোয়ার বি, ঠিক আছে, কস স্কোয়ার বি। তাহলে এখানে কস বি আর এদিকে কস স্কোয়ার বি, এটার ভ্যালু কত, এটার ভ্যালু সবসময় 1 হয়, ঠিক আছে, 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশান সি। রুট সাইন স্কোয়ার এ কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার বলছে, বাট সাইন টু দি পাওয়ার 6 এ এভাবে আছে। এখানে আমাদের এটার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, এখানে আমাদের এই এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটাকে একটু প্রথমটাকে আমরা একটু ভাঙবো, কীরকম করে ভাঙবো দেখো, এটাকে এইভাবে ভাঙবো, সাইন স্কোয়ার, এখানে সাইন আমি সাইনটাকে এস লিখবো আর কসটাকে সি লিখবো, ঠিক আছে। সাইন স্কোয়ার টু দি পাওয়ার আমরা কিউব এটাকে লিখতে পারি, এখানে সাইন টু দি পাওয়ার 6 আছে, তাহলে এখানে 3 দুগুণে 6 এভাবে ভাঙবো। আর আরেকটা আছে কস, তাহলে এখানে সি স্কোয়ার টু দি পাওয়ার 3, এটাকে এইভাবে লিখবো, ঠিক আছে, প্লাস এদিকে আমাদের 3 সাইন স্কোয়ার আছে, তাহলে 3 এখানে এস স্কোয়ার, আর এদিকে হচ্ছে গণিত হচ্ছে কত, এদিকে হচ্ছে গণিত হচ্ছে কস স্কোয়ার এ, তাহলে এখানে কস স্কোয়ার এ। এবার এ কিউ আর বি কিউ এর ফর্মুলা কি, এ কিউ আর বি কিউ এর ফর্মুলা হচ্ছে কি, এ প্লাস বি তার হোল কিউব হয়, এ প্লাস বি তার হোল কিউব হয়। তাহলে প্রথমে এখানে সাইন স্কোয়ার এ, ঠিক আছে, প্লাস কস স্কোয়ার এ টু দি পাওয়ার কিউব লিখব, মাইনাস 3ab মানে কি 3 ইন্টু সাইন স্কোয়ার এ ইন্টু কি কস স্কোয়ার এ, আর ব্র্যাকেটে কি পড়ে থাকবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এটা দেখো, এটার এই ফর্মুলা হলো, কি ফর্মুলা হলো দেখো, এটা এ কিউ প্লাস বি কিউ যদি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, আর এদিকে ব্র্যাকেটে এ প্লাস বি, আর এই শেষে তো প্লাস আমাদের কত আছে, প্লাস আমাদের এদিকে 3 সাইন স্কোয়ার এ আছে, 3 সাইন স্কোয়ার এ আছে, গণিত কি কস স্কোয়ার এ আছে। সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এর যে মান সেটা সবসময় 1 হয়, ঠিক আছে। এই যে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ এটার মান 1 হয়, তাহলে 1 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, ঠিক আছে। এদিকে সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এর ভ্যালু 1 হয়, তাহলে গণিত 1, প্লাস এদিকে কত 3 সাইন স্কোয়ার এ গণিত হচ্ছে কি কস স্কোয়ার এ। তাহলে এদিকে 1 এর কিউব তো 1 হয়, তাহলে এদিকে কত 1 এর কিউব তো 1 হয়, আর এদিকে এটার সাথে 1 গুণ করলে তো এইটাই হবে। তাহলে দেখো এই প্লাস আর এই মাইনাস এটা তো কাটা যাবে, তাহলে এখানে আমাদের কিছু পড়ে নাই, তাহলে শুধুমাত্র আমাদের 0 পড়ে আছে, কিছু পড়ে নাই মানে 0, আর 1 থেকে 0 মাইনাস করলে আমাদের 1ই হয়, তাহলে 1 টু দি রুটের মধ্যে 1, তাহলে রুটের মধ্যে 1 সেটা বাইরে বেরিয়ে এসে কী হবে 1ই হবে, ঠিক আছে, 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। tan থিটা সমান 4/3 হলে 3 সাইন থিটা প্লাস 2 কস থিটা, আর এদিকে 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা সমান কত। tan মানে আমরা জানি কি, tan মানে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কি কস থিটা, আর এটা সমান কত বলা আছে 4/3 বলা আছে। তাহলে সাইনের ভ্যালু এটা আর কসের ভ্যালু হচ্ছে এইটা। এবার এখানে জাস্ট মানটা পুট করো, তাহলে 3 সাইন থিটা, তাহলে 3 ইন্টু 4 কত হবে 3 4 12 হবে,
যোগ চিহ্ন 2 ইন্টু কত কস অর্থাৎ 3 দুগুণে 6 হচ্ছে, বাই কত 2 সাইন থিতা, 2 সাইন থিতার ভ্যালু কত 4, তাহলে 4 দুগুণে 8 হচ্ছে, মাইনাস কত হচ্ছে 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে 18 আর এদিকে হচ্ছে 2/18 মানে হচ্ছে কত 9 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই অপশানগুলো একটু ভুল আছে, অর্থাৎ এইটা আমাদের অ্যান্সার হবে কত 9 হবে। কোশ্চেন 66, 4 কোসেক স্কোয়ার পি প্লাস 9 সাইন স্কোয়ার পি এর ক্ষুদ্রতম মান কত? তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 কোসেক পি তার স্কোয়ার লিখতে পারি, আর এদিকে প্লাস হচ্ছে, আমি পিটাকে লিখবো না, ঠিক আছে, পিটা লিখা না লিখা একই ব্যাপার। তাহলে এদিকে হচ্ছে কি 3 সাইন, এটাকে আমরা লিখতে পারি 3 সাইন পি তার স্কোয়ার। ঠিক আছে, এটা সমান হচ্ছে 0। এইটা যেটা 4 আছে সেটাকে আমরা 2 কোসেক, এখানে টু দি পাওয়ার স্কোয়ার লিখে দিলাম, মানে 2 দুগুণে 4 আর এদিকে কোসেক স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা এইভাবে একই রকমভাবে ভাঙলাম। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে এদিকে হচ্ছে 2 কোসেক প্লাস হচ্ছে 3 সাইন তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab। তাহলে এখানে 2ab মান কি হবে, 2 ইন্টু হচ্ছে কোসেক, 2 ইন্টু কোসেক ইন্টু মানে কোসেক পি ইন্টু হচ্ছে কি সাইন পি, এটা সমান হচ্ছে 0। ঠিক আছে, 2 3 6, ঠিক আছে। এবার 2 কোসেক প্লাস 3 সাইন স্কোয়ার, এটাকে যে সেই গুণ করলে কত হবে, 4 কোসেক, 4 এদিকে কোসেকের সাথে স্কোয়ার গুণ করলে কত হবে, কোসেক তার স্কোয়ার, বা এটাকে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি রেখে দিচ্ছি। আর কোসেক ইন্টু সাইনের ভ্যালু সবসময় 1 হয়, ঠিক আছে, কোসেক আর সাইনের ভ্যালু সবসময় কত হয়, 1 হয়। তাহলে এদিকে 2 কোসেক পি প্লাস 3 সাইন পি তার স্কোয়ার সমান হচ্ছে কত, এই -2, এই 1 গুণ করলে এদিকে সমানের এদিকে গেলে +2 হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম মান কত হবে, 2 হবে। ঠিক আছে, কারণ এটাকে গুণ করলে দেখো এই 2 এর সাথে 2 গুণ করলে 4, এদিকে 4 কোসেক স্কোয়ার পি আর এদিকে 9 সাইন স্কোয়ার পি হয়ে যাবে, সে এটার ভ্যালু কত হবে, 2 হয়ে যাবে, সঠিক উত্তর। সাইন স্কোয়ার 5 আর এদিকে হচ্ছে কত সাইন স্কোয়ার 6 ডিগ্রি। এটার একটা আছে দেখো, এখানে প্রথম টার্ম আর শেষ টার্ম যোগ করলে দেখো 90 ডিগ্রি হয়ে যাবে। সাইন স্কোয়ার 5 ডিগ্রি আর এদিকে সাইন স্কোয়ার 5 ডিগ্রি আর এদিকে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, এটাকে যোগ করলে তাহলে সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কি সাইন স্কোয়ার 85 ডিগ্রি, তাহলে 5 ডিগ্রি আর 85 ডিগ্রি যোগ করলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এরকম করে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, এরকম করে দেখো এখানে এটার সাথে তুমি এটাকে যোগ করলে 90 ডিগ্রি হবে। একই রকমভাবে সাইন স্কোয়ার 6 ডিগ্রির সাথে তুমি কত যোগ করবে, এই 84 আগের টার্মসকে যদি যোগ করো তাহলে দেখবে 90 ডিগ্রি হচ্ছে। একই রকমভাবে সাইন স্কোয়ার 7 ডিগ্রি, তাহলে আগেরটা সাইন স্কোয়ার 83 ডিগ্রি হবে। এইভাবে মিলতে একটাই টার্ম পড়ে থাকবে, মিডিলে কি টার্ম পড়ে থাকবে, এইভাবে সব এই শেষ আর লাস্ট যোগ হবে, এইভাবে যোগ হতে মাঝে একটা আমাদের পড়ে থাকবে কি সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, এটার সাথে কোনো সংখ্যা তুমি দেখো যোগ করতে পারবে না, কারণ মাঝে আমাদের সাইন 45 ডিগ্রি পড়ে থাকবে, তার আগে পড়ে থাকবে কি সাইন 44 ডিগ্রি, আর এদিকে পড়ে থাকবে কত, এদিকে একই রকমভাবে সংখ্যাকে যোগ করলে তুমি 90 ডিগ্রি পাবে, কিন্তু এখানে 45-এর সাথে 45 যোগ করলে 90 হবে। ঠিক আছে, এই যে এখানে যেমন এই প্রথম আর শেষটা যোগ করলে যেমন 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে 45-এর সাথে 45 যোগ করলে 90 হয়। তাহলে এখানে আমাদের তো ওরকম দুটো টার্ম পাচ্ছি না যোগ করার জন্য, সুতরাং এখানে মাঝে এটা আমাদের পড়ে থাকবে। আর এখানে এটাকে আমি একটা কনসেপ্ট বোঝাচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে সাইন স্কোয়ার 85 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে সাইন স্কোয়ার 5 ডিগ্রি,
সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস এই 85 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার কত, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি, এটাকে এইভাবে একটু ভাঙবো, 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি সমান 85 ডিগ্রি হয়, মানে এইটাকে আমরা একটু ব্রেক করলাম। এবার এটাকে ব্রেক করার কারণ হচ্ছে যে সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এই 90 ডিগ্রি মাইনাস যখন থিতা থাকবে, থিতার মানটা যখন বসাবে তখন সেটা হয়ে যাবে কস, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি সমান হচ্ছে কি কস স্কোয়ার 5 ডিগ্রি। ঠিক আছে, সাইন স্কোয়ার 5 ডিগ্রি আর কস স্কোয়ার 5 ডিগ্রির ভ্যালু সবসময় কত হয়, 1 হয়। ঠিক আছে, এখান থেকে আমরা 1 পেয়ে গেলাম। একই রকমভাবে সাইন এই 6 ডিগ্রি আর 84 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে, এইভাবে তুমি ভেঙে দেখবে যে 1 হচ্ছে। এরকম কটা তুমি 1 পাবে। দেখো এবার ট্রামস বের করতে হবে, যে নাম্বার অফ ট্রামস, কতগুলি ট্রামস আছে। তাহলে এখানে কি করে বের করব, এখানে দেখো 85, এখানে 85 আর 5, 85 আর 5 মাইনাস করলে কত হবে, 85 আর 5 ডিগ্রি মাইনাস করলে দেখো এখানে 40টা সংখ্যা আছে। ঠিক আছে, 40টা কী করে হচ্ছে, দেখো 85কে 5 মাইনাস করলে দেখো এদিকে হচ্ছে 80 হবে, 80কে 2 দিয়ে ভাগ করো অর্থাৎ 40টা। ঠিক আছে, এটা তো দুটো পেয়ার করে তুমি 40টা পাবে। আর এখানে মাঝে দেখো একটা পাবে, সাইন 40 ডিগ্রি অর্থাৎ 1 যোগ্য হবে, অর্থাৎ 41টা ট্রাম হবে। ঠিক আছে, 41টা ট্রাম হবে। কিন্তু এখানে এরকমভাবে তুমি কত 41টা ট্রাম পাবে। তো এখানে আমাদের ওই 41টা ট্রামের কোনো দরকার নেই, সেটাকে আমরা একটু আলাদা করব। এখানে এটা বুঝতে পেরেছো কিনা যে 40টা ট্রাম পাবে তুমি। ঠিক আছে, যে এরকম এই দেখো এই 5 85 মাইনাস করে কত পেলে 80, 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 40টা, মানে এই 40টা এরকম পেয়ার পাবে। 40টা যখন পেয়ার পাবে, 40টা পেয়ার পাবে, মানে এই প্রতিটার মান যদি 1 হয় তাহলে 40টা ট্রামের মান কত হবে, 40 হবে। মানে এই 1 1 1 করে তুমি কতটা পেয়ার পাবে, 40টা পেয়ার পাবে। ঠিক আছে, তাহলে ওইটিকে যোগ করলে তো 40 হবেই। আর এই দিকে আমাদের এক্সট্রা একটা পেয়ার থাকছে, সেটার মান কত, সাইন 45 ডিগ্রি, মানে সেটা আমাদের পড়ে থাকে সাইন 45 ডিগ্রি। তাহলে এইদিকে তো 40 পড়ে আছে, আর সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে। ঠিক আছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, এটার মান কত 1/√2। তাহলে এটার স্কোয়ার করে দাও, তাহলে এখানে 40 প্লাস এদিকে 1-এর স্কোয়ার তো 1 হবে, আর স্কোয়ার আর রুট কাটা যাবে অর্থাৎ 2, 40 প্লাস 1/2 বা 40 পূর্ণ 1/2 একই কথা। ঠিক আছে, 40 পূর্ণ 1/2 কোন অপশানে আছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। যখন ঘড়িতে সময় 9টা 50 তখন কাঁটা দুটির মধ্যে উৎপন্ন হওয়া বৃহত্তর কোণের মান কত হবে। যখন ঘড়িতে সময় 9টা 50, তাহলে এখানে আমরা কি করব, আমরা এটার প্রথম কাজ হবে আমাদের কি, একটা সূত্র আছে কি 11/2 এর সাথে মিনিটকে গুণ করব, মিনিটকে গুণ করে সেটাকে আমরা মাইনাস করব কি, এখানে আমরা 30-এর সাথে ঘন্টাকে গুণ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে 11/2 এর সাথে মিনিট কত, এখানে মিনিট হচ্ছে 50 মিনিট বলা আছে, তাহলে 50 গুণ করব। এখানে 30 গণিত ঘন্টা কত আছে, ঘন্টা বলা আছে 9, 2 দিয়ে কাটা দাও 25, তাহলে 25 গুণ করলে 11-এর সাথে কত হবে, 5 7 275, আর এদিকে হচ্ছে 3 9 27 270। তাহলে এটাকে মাইনাস করলে কত হবে, এটাকে মাইনাস করলে হবে 5 ডিগ্রি। এটা পেলাম কি, এটা পেলাম আমরা ক্ষুদ্রতম কোণ। কিন্তু এখানে চেয়েছে কি, এটা চেয়েছে আমাদের বৃহত্তর কোণ, অর্থাৎ বৃহত্তম কোণ কী করে বের করব, বৃহত্তম কোণ বের করতে গেলে আমরা কি করতে হবে, সব থেকে বৃহত্তম কোণ আমরা জানি 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 5 ডিগ্রি মাইনাস করে দাও, তাহলে কত হবে 355 ডিগ্রি। এটা হয়ে যাবে কি বৃহত্তম কোণ 355 ডিগ্রি। কোন অপশানে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। 120 কিলোমিটার দূরবর্তী দুটি স্টেশন থেকে দুটি ট্রেন একই সময়ে পরস্পরের দিকে যাত্রা করলো। ট্রেন দুটির গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার ও ঘন্টায় 40 কিলোমিটার। 1 ঘন্টা 15 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে
1 ঘন্টা 15 মিনিটে কত দূর যাবে সেটা আমরা বের করব। তাহলে ট্রেন অনের দূরত্বটা বের করো। তাহলে দূরত্ব ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম। স্পিড কত বলা আছে, ট্রেন অনটা ধরে নিলাম 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর টাইম কত বলা আছে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, মিনিটকে ঘন্টা করতে গেলে কি করতে হয় 60 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 1/4, 4 4 5/4, ঠিক আছে। তাহলে এদিকে করলাম কত 5/4। একই রকমভাবে ট্রেন 2টা কত দূর যাবে, তাহলে এখানে তার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 1 ঘন্টা 15 মিনিট মানে কত 5/4 ঘন্টায় সে কত দূর যাবে, 4 10 40 অর্থাৎ 50 কিলোমিটার যাবে। আর এদিকে সে কতটা যাবে, 2 দিয়ে 25, তাহলে 5 25 125, 125 তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 2, ঠিক আছে। 125 তলায় হচ্ছে 2, তাহলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62.5, ঠিক আছে। এত দূর যাবে। তাহলে দুটো ট্রেন মিলে কত দূর যাচ্ছে, তাহলে 62 আর 62.5 আর 50 যোগ করলে কত হবে, এদিকে 2 5 6 11 112.5 এত কিলোমিটার যাবে, ঠিক আছে। এবার তাদের মধ্যে দূরত্ব কত হবে, টোটাল দূরবর্তী দুটি স্টেশন 120 কিলোমিটারের দূরত্ব। তখন আমরা কি করব, এই 120 থেকে এই দুটো ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা মাইনাস করব, ঠিক আছে। এই 120 কিলোমিটার থেকে আমরা কি করব 112.5 এটাকে মাইনাস করব। তাহলে এদিকে কত হচ্ছে 5 2 1 3 অর্থাৎ 7 1 1 2, 7.5 কিলোমিটার, ঠিক আছে। 7.5 কিলোমিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নদীপথে এ এবং বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত, 96 কিলোমিটার। যদি এ থেকে বি এর দিকে ঘন্টায় 4 কিলোমিটার বেগে নদীর স্রোত রয়েছে, তবে এ থেকে বিতে একটি নৌকার 8 ঘন্টা সময় লাগে, এবং তাহলে বি থেকে এতে আসতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে এ থেকে বি মানে এরকম একটা আছে, ঠিক আছে। এটা ধরলাম এ আর এটা ধরলাম বি। এবার এখানে এর দূরত্বটা বলা আছে 96 কিলোমিটারের দূরত্ব বলা আছে। এ থেকে বি এর দিকে যাবে মানে অনুকূলে গতিবেগ, আর বি থেকে এ এর দিকে আসবে মানে সেটা হবে আমাদের প্রতিকূলে গতিবেগ, ঠিক আছে, প্রতিকূলে গতিবেগ। তো এখানে বলা আছে দেখো টোটাল 96 কিলোমিটার দূরত্ব। এবার এ থেকে বি এর দিকে আসতে, এ থেকে বি এর দিকে মানে অনুকূলে গতিবেগ কত, এখানে বলা আছে 8 ঘন্টা সময় লাগবে। টোটাল 96 কিলোমিটার যেতে 8 ঘন্টা সময় লাগে, অর্থাৎ 8 বারং 96, অনুকূলে গতিবেগ কত পেয়ে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম। এখানে স্রোতের বেগ, নদীর স্রোত বলা আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ স্ট্রিম স্পিড কত বলা আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে আমরা প্রতিকূলে গতিবেগ বের করতে পারবো। প্রতিকূলে গতিবেগটা কত বের করতে পারবো, প্রতিকূলে গতিবেগটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিম স্পিড সমান কি জানি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, এটা আমরা জানি। স্ট্রিম স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, অনুকূল 12 কিলোমিটার প্রতি ঘন্টা, মাইনাস প্রতিকূল বাই হচ্ছে 2। তাহলে 4 দুগুণে 8, 8 থেকে 12 এদিকে মাইনাস হয়ে যাবে, আর এদিকে মাইনাস পি আছে। তাহলে এদিকে 8 4 12, আর এদিকে হচ্ছে কত -4, আর এদিকে হচ্ছে মাইনাস পি। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল। তাহলে প্রতিকূলে যে গতিবেগ সেটা হচ্ছে কত, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলা আছে যে এই বি থেকে এর দিকে আসতে, বি থেকে এর দিক মানে প্রতিকূলে গতিবেগ হচ্ছে এত, তাহলে কত সময় লাগবে, মানে এই শেষ তো 96 কিলোমিটারই যাবে। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, মানে 96 কিলোমিটার যাবে, আর এটার এই প্রতিকূলে গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 4 দুগুণে 8, আর এদিকে 4 4 16, 24 কিলোমিটার প্রতি 24 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। 24 ঘন্টা সময় লাগবে। কোন অপশান আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পি এবং কিউ একটি নদীর তীরে দুটি ঘাট, নদীর স্রোত পি থেকে কিউ এর দিকে একই সময়ে পি থেকে কিউ এর দিকে একই সময়ে একটি নৌকা পি থেকে কিউ এর দিকে ঘন্টায় 8 কিলোমিটার নিজস্ব বেগে, অপর একটি নৌকা কি থেকে পি এর দিকে ঘন্টায় 7 কিলোমিটার নিজস্ব বেগে চলতে থাকে। তাহলে পি ও কিউ এর মধ্যে দূরত্ব 150 মিটার হলে নৌকা দুটি কতক্ষণ পরে এক জায়গায় মিলিত হবে। সিম্পল অঙ্কটা বড়, মানে রিডিং পড়তেই বড়, কিন্তু এখানে আমাদের কিন্তু কনসেপ্ট কিছুই নেই।
ধরো পি আর কিউ এখানে দুটো ঘাট আছে, টোটাল দূরত্ব 150 কিলোমিটারের দূরত্ব বলা আছে, ঠিক আছে। এবার পি থেকে কিউ এ যেতে একটা 8 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে একটা 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আর কিউ থেকে যখন পিতে আসছে তখন 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, ঠিক আছে। তাহলে এখান থেকে রিলেটিভ স্পিড কী হবে, তাহলে রিলেটিভ স্পিড যখন পরস্পরের অভিমুখে আসে তখন রিলেটিভ স্পিড কী হয়, যোগ হয়। তাহলে 8 আর 7 যোগ করলে কত হবে, 15 কিলোমিটার প্রতি ঘন্টা রিলেটিভ স্পিড। এবার নৌকা দুটি কতক্ষণ সময় লাগবে, তাহলে সময় ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে 150 কিলোমিটার তাদেরকে দূরত্ব যেতে হবে আর 15 কিলোমিটার গতিবেগে, তাহলে 15 দিয়ে কাটো, অর্থাৎ 10 ঘন্টা। কতক্ষণ পরে এক জায়গায় মিলিত হবে, মানে সাক্ষাৎকারের জায়গাটা হবে কত, 10 ঘন্টা পর কিন্তু তারা মিলিত হবে, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 12 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 8 কিলোমিটার অতিক্রম করতে পারে। নৌকার প্রকৃত বেগ আর স্রোতের বেগ, তাহলে নৌকার বোট স্পিডের ফর্মুলা কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 12 প্লাস 8 বাই হচ্ছে 2। আর এখানে স্রোতের গতিবেগ কত হবে, স্ট্রিম স্পিড, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 12 মাইনাস 8 বাই হচ্ছে কত, 2 হবে। তাহলে এদিকে হচ্ছে 8 আর 12 যোগ করলে কত, 20, 20 বাই 2, এদিকে হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এদিকে কত, 8 4 12, অর্থাৎ 4 বাই 2, অর্থাৎ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে একটা 10 আর একটা 2 কোন অপশানে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 1925 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমি বাঁধতে 308টি বর্গাকার পাথরের প্রয়োজন, ঠিক আছে। এরূপ একটি পাথরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি করব, 1925কে 308 দিয়ে যদি ভাগ করি তবে আমরা বর্গক্ষেত্রের প্রতিটা পাথরের সংখ্যা পেয়ে যাব, কিন্তু বর্গাকার সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 8 11 88, 11 দিয়ে কাটো, 11কে 11, এদিকে হচ্ছে কত 8, 7 11 77, 7 11 77, আর এদিকে কত হচ্ছে 3 2 5, 5 11 55, 7 দুগুণে 14, 7 দিয়ে কাটা দাও, 4 7 28, 7 দুগুণে 14, 5 7 35, তাহলে 25/4 এটা আমরা পেয়ে গেলাম বর্গাকার বাহুর সংখ্যা, ঠিক আছে। এরূপ একটি পাথরের বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে এটা যখন ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম তখন আমরা এটা বর্গমিটারে পেলাম, ঠিক আছে, সংখ্যাটা বর্গমিটার। এবার একটা বাহু বের করতে গেলে কি করতে হয়, তাহলে এটাকে আমরা রুট দিয়ে দেবো। যেমন এখানে বাহু যদি বলা থাকে বাহুর স্কোয়ার, সেটাকে যদি বাহু বের করতে যাই তখন কি করতে হয়, বাহু বের করতে গেলে আমরা সেটাকে রুট এদিকে স্কোয়ারটা রুট চলে আসবে, মানে এটা আমরা বাহু পেয়ে গেলাম। তাহলে এখানে বাহুর মধ্যে যেমন এখানে যদি 4 বর্গ এটা ক্ষেত্রফল দেওয়া থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে বাহু সমান কি হবে, তাহলে স্কোয়ারটা উঠে এদিকে দেখো রুট হয়ে যাবে, তাহলে এদিকে 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা বের করতে গেলে আমরা কি করব, একটা বাহু বের করতে গেলে আমরা রুট দিয়ে দেবো। তাহলে উপরে 5, তলায় হচ্ছে 2, তাহলে এদিকে হচ্ছে কত, 2 দুগুণে 4, 1 ভাগশেষ, তলায় 2, এত মিটার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফ্যামিলি যুক্ত করে দাও। চ্যানেলটিকে তোমরা ভিউ আসছে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব তোমরা কিন্তু করছো না, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।